প্রস্তুত হন এমন একটি গল্পের জন্য যেখানে মাতৃত্ব রাক্ষসদের সঙ্গে টক্কর দেবে এবং একজন মা নিজেই কালী হয়ে উঠবেন। তো আসুন বন্ধুরা, আজ আমরা মা সিনেমাটি ব্যাখ্যা করতে চলেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এই ধরনের নতুন এবং সতেজ কন্টেন্ট পেতে থাকেন। ছবির শুরু পশ্চিমবাংলার চন্দ্রপুর গ্রাম থেকে, যেখানে একটি প্রথা আছে যে যার স্বপ্নে কালীমা আসেন সেই কালীমায়ের পূজা করার সৌভাগ্য লাভ করে। যে মেয়েটি এই সৌভাগ্য লাভ করেছে তার নাম পরিণীতা। একদিকে যখন কালীমায়ের পূজা চলছিল, অন্যদিকে একটি ছেলের জন্ম হয়। আর তখনই জানা যায় যে আরও একটি বাচ্চার জন্ম হয়েছে, যে একটি মেয়ে। আর যখন মানুষ জানতে পারে যে মেয়ে হয়েছে, তখন সবাই মিলে তাকে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে একটি গাছের নিচে তাকে একটি পাথরের ওপর রেখে দেয়। এরপর যে মেয়েটি কালীমায়ের পূজা করছিল, অর্থাৎ পরিণীতা, সে এই ছোট মেয়েটির প্রাণ কেড়ে নেয়, অর্থাৎ তাকে বলি দেয়। এবার গল্পটা 40 বছর এগিয়ে যায়, যেখানে আমরা অম্বিকাকে দেখতে পাই, যে একজন শিক্ষিকা এবং সে তার বাচ্চাদের রক্তবীজ নামের এক রাক্ষসের সম্পর্কে বলছিল। সে জানায় যে রক্তবীজ নামের একজন রাক্ষস ছিল, যে দেবতাদের সঙ্গে যুদ্ধ করত। কিন্তু তার একটি বিশেষত্ব ছিল যে যখনই সে দেবতাদের সঙ্গে যুদ্ধ করত এবং দেবতারা তাকে মারত, তখন তার রক্ত থেকে একটি নতুন রক্তবীজের জন্ম নিত। অর্থাৎ রক্তবীজের যত রক্ত ঝরত, যত রক্তবিন্দু মাটিতে পড়ত, তত রক্তবীজ জন্ম নিত, যার ফলে রক্তবীজের একটি বিশাল বাহিনী তৈরি হয়ে গিয়েছিল। রক্তবীজের সেনা এতটাই বড় হয়ে গিয়েছিল যে তারা দেবতাদের সঙ্গে শুধু যুদ্ধই করত না, বরং তাদের পরাস্তও করছিল। এটা দেখে দেবতারা সঙ্গে সঙ্গে কালীমায়ের কাছে যান। কালীমাও রক্তবীজের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। তখন কালীমা রক্তবীজের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করেন এবং রক্তবীজের যত রক্ত ঝরছিল সেই সমস্ত রক্তবিন্দু কালীমা নিজের জিভে ধারণ করেছিলেন। এবার অম্বিকার পুরো পরিবারকে দেখানো হয়। অম্বিকার পরিবারে তার একটি 12 বছরের মেয়ে আছে, যার নাম শ্বেতা। তার স্বামীর নাম শুভঙ্কর। আর এখানে আমরা জানতে পারি যে শুভঙ্কর আসলে চন্দ্রপুরের বাসিন্দা এবং সে সেই পরিবার থেকেই এসেছে যেখানে সেই মেয়েটিকে বলি দেওয়া হয়েছিল। শ্বেতা এবার চন্দ্রপুর সম্পর্কে জানতে চায়, তাই সে তার বাবা মায়ের কাছে চন্দ্রপুর সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু শুভঙ্কর এবং অম্বিকা সবসময় শ্বেতাকে কিছুই জানায় না। আসলে সেখানে কিছু রহস্যময় ঘটনা ঘটেছিল, এই কথা শুভঙ্কর এবং অম্বিকা জানে। এই কারণেই তারা তাকে জানায় না, কারণ তার বয়স মাত্র 12 বছর। এবার সেই রাতেই শুভঙ্কর জানতে পারে যে তার বাবার মৃত্যু হয়েছে এবং তাকে রাতারাতি চন্দ্রপুর যেতে হবে। কিন্তু এই কথা তারা শ্বেতাকে জানায়নি এবং রাতারাতি শুভঙ্কর চন্দ্রপুরে পৌঁছে যায়। সেখানে সে তার বাবার মুখাগ্নি করে এবং তারপর তার কাকা জয়দেবের সাথে দেখা করে। জয়দেব চন্দ্রপুর গ্রামের প্রধান এবং সে তাদের হাভেলিরও যত্ন নেয়। শুভঙ্কর একদমই চায় না যে সে এই হাভেলিতে থাকুক, তাই সে কাকাকে বলে দেয় যে আপনি এই হাভেলিটি বিক্রি করে দিন, কারণ সে শহর থেকে এই হাভেলিটি দেখাশোনা করতে পারবে না এবং তার এখানে আসার একদমই মনও চায় না। তখন কাকা বলে, কোনো ব্যাপার না, তুমি তোমার স্ত্রী এবং তোমার মেয়ের যত্ন নাও। তখন শুভঙ্কর বলে, আমার কোনো মেয়ে নেই, বরং ছেলে আছে। কিন্তু কাকা বলে, আমি সব জানি, তোমার একটি মেয়ে আছে। কিন্তু এখন এখানে এমন কোনো প্রথা চলে না, তাই তুমি তাকে এখানেও আনতে পারতে। এবার রাতেই শুভঙ্কর তার মেয়ে এবং স্ত্রীর কাছে দিল্লিতে ফিরে আসতে শুরু করে। কিন্তু তখনই মাঝপথে একটি গাছের ডাল শুভঙ্করের ওপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এই কথা যখন অম্বিকা এবং শ্বেতা জানতে পারে, তখন তারা খুব দুঃখ পায়, কারণ শুভঙ্কর তাদের একমাত্র অবলম্বন ছিল। আর পুলিশ অম্বিকাকে জানায় যে সিগারেটের কারণে আগুন লেগে তাদের মৃত্যু হয়েছে। এভাবেই 3 মাস কেটে যায়। অম্বিকা এবং শ্বেতা একে অপরের যত্ন নেয় এবং তাদের জীবন কাটাচ্ছিল। তখনই চন্দ্রপুর থেকে জয়দীপের ফোন আসে অম্বিকার কাছে এবং সে অম্বিকাকে বলে যে শুভঙ্কর এই হাভেলিটি বিক্রি করতে চেয়েছিল। আমি চাই তুমি এখানে এসো এবং সমস্ত ফর্মালিটিজ করে নাও। কিন্তু অম্বিকা চন্দ্রপুর যেতে চায় না, তাই সে কাকার কাছেই বলে দেয় যে আপনিই দেখুন এবং যা কাট হবে তা আপনি রাখুন, বাকি হাভেলির যা টাকা হবে তা আমাদের দিয়ে দেবেন। কিন্তু জয়দীপ বলে যে শুভঙ্করের শেষ কথা ছিল যে এই হাভেলিটি বিক্রি হয়ে যাক, আর তার শেষ কথাকেই আমি তার শেষ ইচ্ছা বলে মনে করব, তাই আমি চাই যে তুমি এখানে এসো। এবার অনিচ্ছা সত্ত্বেও অম্বিকাকে তাদের কথা মানতে হয় এবং অবশেষে সে শ্বেতাকে কোথায় রাখবে, তাই সে তাকেও নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। তো অম্বিকা এবং শ্বেতা যখন হাভেলিতে পৌঁছায়, তখন তাদের মনে হতে থাকে যেন এটি একটি ভুতুড়ে হাভেলি। আর এখানেই আমরা দেখি যে এই হাভেলিটির দেখাশোনা করার জন্য 2 জন লোক ছিল, যাদের মধ্যে একজন ছিল বিকাশ, অন্যজন ছিল নন্দিনী।
আর তাদের একটি মেয়েও আছে, যার নাম দীপিকা এবং তার বয়স প্রায় 12 বছর। তো এখানে পৌঁছানোর পর শ্বেতাও দীপিকার সাথে থাকতে শুরু করে এবং দুজনেই বন্ধু হয়ে যায়। এবার যেহেতু শ্বেতা শহর থেকে এসেছিল, তাই সে দীপিকাকে ভালো ভালো জিনিস দেখাতে শুরু করে। কিছুক্ষণ পর জয়দীপ কাকা অম্বিকার কাছে আসেন এবং তিনি জানান যে কাল একজন ব্রোকার আসবে এবং সে এই হাভেলির চুক্তি করে নেবে। আমি জানি আপনাদের এখানে থাকতে একদমই ভালো লাগে না, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব এই হাভেলিটি বিক্রি করিয়ে দেব এবং আপনাকে টাকা পাইয়ে দেব। তখনই অম্বিকা দেখে যে এখানেই একটি কালীমাতার মন্দির আছে, যা হাভেলির ভেতরেই। কিন্তু সেই মন্দিরটি গত 40 বছর ধরে বন্ধ আছে। আর তাকে সেই প্রথার কথা বলা হয় যে যার রাতে স্বপ্নে কালীমাতা দেখা যায়, সেই কালীমাতার পূজা করতে পারে। এবার দীপিকা এবং শ্বেতা বসে শ্বেতার কিছু ড্রয়িং দেখছিল। আর সেই ড্রয়িংগুলির মধ্যে এখানে দীপিকা দেখে যে শ্বেতা একটি গাছের ড্রয়িং বানিয়েছে, যা হাভেলির ঠিক পেছনেই আছে। এটা শুনে শ্বেতা এখানে দীপিকাকে বলতে শুরু করে যে আমাকে সেই গাছটা দেখতে হবে। কিন্তু এখানে দীপিকা বলে যে আমরা সেখানে যেতে পারি না, কারণ মানুষ বলে যে সেখানে রাক্ষস থাকে। আর শ্বেতাও এটা বুঝতে পারে না যে তার ট্যাবে এই ড্রয়িংটা কে বানিয়েছে। এবার শ্বেতা এখানে দীপিকাকে জোর করে এবং সে তাকে সেই গাছের কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর আমরা জানতে পারি যে এখানকার জায়গাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে ভেতরে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর তখনই এখানে শ্বেতার মা এসে যায়, যে শ্বেতাকে বলে যে তোমার এখানে ওখানে ঘোরা ঠিক হবে না। আর তখনই এখানে দীপিকার মা অর্থাৎ নন্দিনীও এসে যায় এবং সে এখানে দীপিকাকে খুব বকাবকি করে যে তোমার এখানে আসা একদমই ঠিক হয়নি, আজ থেকে তুমি এদের থেকে দূরে থাকবে। আর তখনই এখানে অম্বিকা দেখে যে দীপিকার আসলে প্রথম পিরিয়ড এসে গেছে। আর এটা দেখার পর নন্দিনী আরও বেশি ভয় পেয়ে যায়। সে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যে ভগবান এবার বাঁচিয়ে দাও। আর অম্বিকা এবং শ্বেতা বুঝতে পারছিল না যে নন্দিনী এমন কেন বলছে। তো তখনই নন্দিনী ভেবেছিল যে সে তার মেয়ে দীপিকাকে একটি ঘরে বন্ধ করে দেবে। সে এমনটাই করে, সে দীপিকাকে একটি ঘরে বন্ধ করে দেয়। তখনই গাছের কিছু ডাল সেই ঘরে জানালার সাহায্যে ঢুকে আসে এবং তারা দীপিকাকে এখানে ঝাঁকাতে ঝাঁকাতে নিজেদের সাথে নিয়ে যায়। যখন এই ঘটনার শোরগোল পড়ে এবং এই কথা নন্দিনী ও বিকাশ জানতে পারে, তখন নন্দিনী এটা দেখে অম্বিকাকে খুব বকাবকি করে যে তোমার এখানে আসার কারণেই এই সব কিছু হয়েছে। আর এবার যদি তার মেয়ের কিছু হয়, তাহলে এর পুরো দোষ তোমার ওপর থাকবে। এবার এই ঘটনার পর গ্রামের অনেক মানুষও জড়ো হয়েছিল এবং এখানেই পুলিশকেও ডাকা হয়েছিল। আর এখানে সবাই জানতে পারে যে আসলে 12 বছর বয়স হয়ে যাওয়ার পর যাদের প্রথম পিরিয়ড আসে, মেয়েরা এভাবেই রাতে গায়েব হয়ে যায় এবং 3-4 দিন পর এমনিতেই ফিরে আসে। এই ঘটনা সম্পর্কে জয়দেব খুব ভালো করে জানে, কিন্তু সে এই কথা কখনোই কাউকে জানায়নি এবং পুলিশের কাছেও এফআইআর করেনি। কিন্তু এই কথা অম্বিকা এবং পুলিশের হজম হচ্ছিল না, তাই তারা সেই গাছের কাছে পরীক্ষা করার জন্য যায়, যেখানে তারা এমন কোনো জিনিস দেখে না যা দেখে তাদের মনে হয় যে এখান থেকেই মেয়েটি গায়েব হয়েছে। কিন্তু আসলে এখানে কি চলছে সেটা এই সব কিছু জানতে চায়। তাই শ্বেতা এই সমস্ত কথা তার মা অম্বিকাকে জিজ্ঞাসা করে। তখন অম্বিকা এখানে শ্বেতাকে একটি গল্প শোনায়। সেই গল্পটি ছিল রক্তবীজের। রক্তবীজ সম্পর্কে আপনারা জানেন যে সে একজন শক্তিশালী রাক্ষস ছিল। তার এক বিন্দু রক্ত থেকে নতুন রক্তবীজ জন্ম নিত। কিন্তু ব্যাপারটা এমন যে যখন কালীমাতা সমস্ত রক্তবীজকে শেষ করে দিয়েছিলেন, তখন তাদের মধ্যে একটি রক্তের বিন্দু চন্দ্রপুরে পড়ে গিয়েছিল। তখন সেখানে একজন রাক্ষসের জন্ম হয়েছিল, কিন্তু সে রক্তবীজের মতো শক্তিশালী ছিল না, যার ফলে সে একটি গাছের রূপে ছিল এবং সে গ্রামবাসীদের বিরক্ত করছিল। কিন্তু এই সম্পর্কে একজন রাজা জানতে পেরেছিলেন। তখন একদিন রাজার স্বপ্নে কালীমাতা আসেন এবং তিনি কালীমাতার পূজা করেন। পূজা করার পর যখন রাজা শক্তি পেলেন, তখন তিনি রক্তবীজের সঙ্গে যুদ্ধ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। আর যখন তিনি তার সঙ্গে যুদ্ধ করলেন, তখন রাজার জয় তো হল, কিন্তু সে নিজের বীজ রাজার মেয়ের মধ্যে রেখে দিয়েছিল, যার ফলে এবার সেই মেয়েটি যাকেই জন্ম দেবে সে রক্তবীজ হয়েই জন্মাবে। এটা দেখে রাজা ভেবেছিলেন যে এই মেয়েটির মরে যাওয়াই ভালো। যদি সে জীবিত থাকে এবং যদি সে কোনো সন্তানের জন্ম দেয়, তাহলে সে রাক্ষস হয়ে জন্মাবে। তাই রাজা সেই মেয়েটিকে মেরে ফেলেন। আর এই পরিবার অন্য কোনো পরিবার নয়, বরং এটি তোমার বাবারই পরিবার। এই কারণেই আমরা তোমাকে আজ পর্যন্ত এই সমস্ত লোকের থেকে লুকিয়ে রেখেছিলাম এবং বলেছিলাম যে তুমি ছেলে। এবার অম্বিকা এবং পুলিশ মিলে এই সমস্ত মেয়েদের তদন্ত করতে শুরু করে। 3-4 দিন পর সমস্ত মেয়েরা ফিরে আসে। আর যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়,
তখন জানা যায় যে সেই সমস্ত মেয়েরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না। আর এবার একদিন হঠাৎ করে সে তার পেটে ব্যথা হতে শুরু করে, অর্থাৎ তার প্রথম পিরিয়ড আসতে চলেছিল। এটা দেখে অম্বিকা বুঝে গিয়েছিল যে কিছু না কিছু সমস্যা আসতে চলেছে। তো যে জায়গায় সে তা ঘুমাচ্ছিল, সেই জায়গায় যে সমস্ত মেয়েরা গায়েব হয়েছিল তারা এখন ফিরে এসেছে। আর এখন সেই সমস্ত মেয়েদের রাক্ষসরা পজেস করে নিয়েছে। সেই সমস্ত মেয়েরা শ্বেতার কাছে আসে এবং তারা তাকে তুলে সেই গাছের কাছে নিয়ে যেতে শুরু করে। তখনই একজন বৃদ্ধা মহিলা এখানে শ্বেতাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। অবশেষে অম্বিকা এবং সেই বৃদ্ধা মহিলা শ্বেতাকে বাঁচিয়েছিল। এটা দেখে অম্বিকা বুঝে গিয়েছিল যে এখন সে এখানে একদমই থাকতে পারবে না, কারণ যদি সে এখানে থাকে তাহলে তার মেয়ে এবং তার নিজের জীবন বিপদে পড়তে পারে। তাই রাতারাতি সে গাড়ি করে নিজের বাড়িতে যেতে শুরু করে। তখনই মাঝপথে সেই সমস্ত মেয়েরা এসে যায় এবং তারা অম্বিকা ও শ্বেতার ওপর আক্রমণ করে। আর এখানে এবার তারা শ্বেতাকে নিজেদের সাথে নিয়ে যেতে সফল হয়। আর সেই বৃদ্ধা মহিলাও এবার কোনো সাহায্য করতে পারে না। এবার সেই বৃদ্ধা মহিলা অম্বিকার সাথে দেখা করে এবং সে তাকে জানায় যে আমি সেই মেয়েটিকেও বাঁচাতে চাই। এবার সেই বৃদ্ধা মহিলা অম্বিকাকে পুরো গল্প শোনায়। আসলে এই বৃদ্ধা মহিলা অন্য কেউ নয়, বরং ছবির শুরুতে যার স্বপ্নে কালীমাতা এসেছিলেন, অর্থাৎ পরিণীতা, সে এই মেয়েটি। আর এই মেয়েটিকে সেই ছোট মেয়েটির বলি দিতেও বলা হয়েছিল, কিন্তু তখন সে বারণ করে দিয়েছিল। বলি দিতে দিতে পরিণীতা থেমে গিয়েছিল, কিন্তু তখনই জয়দীপ এখানে আসে এবং সে সমস্ত লোকের সামনে পরিণীতাকে দুর্বল বলে এবং বলে যে এই কাজ পুরুষদের, তাই এই কাজ সে করবে। তখন জয়দীপই সেই মেয়েটির বলি দিয়েছিল। যার বলি দেওয়া হয়েছিল সে একটি মেয়ে ছিল, কিন্তু যে ছেলেটি ছিল সে তোমার স্বামী শুভঙ্কর ছিল। আর এই সবের পেছনে অন্য কেউ নয়, বরং জয়দীপই আছে। গ্রামের প্রধানই সবচেয়ে বড় অপরাধী। আসলে যখন জয়দীপ সেই মেয়েটির প্রাণ নেয় তখন সেই রাক্ষস এখানে শুভার পুরো পরিবারকে মারতে চেয়েছিল, যাদের মধ্যে জয়দীপও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সে জয়দীপকে মারেনি, কারণ সে দেখেছিল যে জয়দীপ একজন 1 নম্বরের প্রতারক। জয়দীপ তার সাথে অবশ্যই দেবে, তাই সে তাকে মারেনি। আর জয়দীপ সেই রাক্ষসের সাথে হাত মিলিয়েছিল। তখন জয়দীপের কাছেও অনেক ক্ষমতা এসে গিয়েছিল। আর এবার সে রাক্ষসের জন্য কাজ করতে শুরু করেছিল। যত মেয়ে গায়েব হতো তাদের সবার পেছনে জয়দীপেরই হাত ছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য শ্বেতাকে এখানে আনা ছিল, কারণ তাদের শ্বেতাকেই দরকার ছিল। এই কারণেই তারা শুভঙ্করের বাবাকে মারিয়েছিল, যাতে তাদের মনে হয়েছিল যে শুভঙ্করের সাথে তার মেয়ে শ্বেতাও আসবে। কিন্তু এমনটা হয়নি, তাই এখানে জয়দীপ শুভঙ্করকেও মারিয়ে দেয়। আর তারপর হাভেলি বিক্রির ফাঁদে অম্বিকা এবং শ্বেতাকে এখানে আসতে হয়। আর জয়দীপ এবং সেই রাক্ষস এটাই চেয়েছিল। এবার সেই বৃদ্ধা মহিলা জানায় যে এখন কালীমাতা তোমাকেই বাঁচাতে পারে। তখনই অম্বিকা জানায় যে আমার স্বপ্নে কালীমাতা এসেছিলেন। তখন পরিণীতা বলে যে যদি তোমার স্বপ্নে কালীমাতা এসে থাকেন তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে কালীমাতার পূজা করা উচিত। যদি এমনটা হয় তাহলে তুমি তোমার মেয়েকে বাঁচাতে পারবে। তখন অম্বিকা কালীমাতার পূজা করে এবং তারপর দেরি না করে সে সঙ্গে সঙ্গে সেই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করার জন্য পৌঁছে যায়। কিন্তু রাক্ষসের কাছে পৌঁছানোর আগে তার দেখা হয় জয়দীপের সাথে। জয়দীপের সাথে যখন সে যুদ্ধ শুরু করে তখন এখানে জয়দীপ অম্বিকার খুব খারাপ অবস্থা করে দেয়। তার হাত পা গলা সমস্ত কিছু ভেঙে দিয়েছিল, তাকে সম্পূর্ণভাবে অর্ধমৃত করে দিয়েছিল। আর যখন অম্বিকা প্রায় মরতে বসেছিল তখনই তার 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ে এবং তখন অম্বিকার ভেতরে কালীমাতা এসে যান। আর তারপর সে জয়দীপের সাথে যুদ্ধ করতে শুরু করে। আর এবার সে শুধু তার সঙ্গে যুদ্ধই করেনি, বরং সে জয়দীপকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছিল। আর জয়দীপ যে সমস্ত মেয়েদের পজেস করে তাদের অবলম্বন নিয়েছিল, অম্বিকা তাদের সবার কপালে হাত বুলিয়ে দিয়েছিল, যার ফলে সেই সমস্ত মেয়েরাও সুস্থ হয়ে গিয়েছিল। এভাবেই অম্বিকা সবাইকে বাঁচিয়েছিল। আর যখন সে এই সমস্ত মেয়েদের ফিরিয়ে আনছিল তখনই এখানে পরিণীতা আসে, যে বৃদ্ধা মহিলা। সে এখানে অম্বিকাকে জানায় যে সেই রাক্ষস তোমার মেয়ের ভেতরে বীজ ঢুকিয়ে দিয়েছে। তো এখন সে তার ভেতরে একজন রাক্ষসের অংশ আছে, যার ফলে তোমাকে তাকে মারতে হবে, নইলে এই রাক্ষস আবার জন্ম নেবে। এবার অম্বিকা খুব বড় সমস্যায় পড়ে গিয়েছিল যে অবশেষে এবার সে কি করবে। সে তার মেয়ের প্রাণ কিভাবে নেবে। অনিচ্ছা সত্ত্বেও তাকে নিতে হলো। আর যখন সে তাকে মারতে যাচ্ছিল তখনই এখানে অনেক আত্মা মুক্ত হয়ে যায়। এটা দেখে পরিণীতা সঙ্গে সঙ্গে এখানে অম্বিকাকে থামিয়ে দেয় এবং বলে যে সমস্ত আত্মা মুক্ত হয়ে গেছে, যার ফলে এখন সমস্ত মেয়েরা সম্পূর্ণভাবে নিরাপদ। আর এখন সেই রাক্ষসও এখান থেকে চলে গেছে। ছবির শেষে আমাদের শয়তান ছবির বনরাজকে দেখানো হয়,
যিনি শয়তান ছবিতে একজন ভিলেন ছিলেন। তিনি এখানে এই গাছের কাছে এসেছিলেন এবং এখানকার ছাই তুলে বলেছিলেন যে শয়তান কখনো মরে না, শয়তান সবসময় ফিরে আসে। এতে প্রমাণ হয় যে শয়তান ছবিটি মা ছবির পরে তৈরি হয়েছে। বন্ধুরা, গল্পটি শুধু একজন মায়ের নয়, এটি প্রতিটি সেই নারীর যে একা পুরো সমাজের সাথে লড়াই করে। যখন সিস্টেম অন্ধ হয়ে যায়, যখন মানুষ নীরব হয়ে যায়, তখন শুধু একজন মাই থাকেন যিনি লড়াই করার সাহস রাখেন। কাজলের এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় যে মা হার মানে না, মা কখনো থামে না। আর যখন মা কালী হয়ে যায়, তখন দুষ্টুমিকে শেষ করা অনিবার্য। বলা হয় ভগবান সব জায়গায় পৌঁছাতে পারেন না, তাই তিনি মাকে তৈরি করেছেন। কিন্তু যখন মা নিজেই ভগবানের সঙ্গে লড়াই করতে শুরু করেন, তখন তিনি কালিমা হয়ে যান। একটি এমন সম্পর্ক যা শুধু জন্ম দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। মা সেই জননী যিনি পুরো বিশ্বের সঙ্গে একা লড়াই করেন শুধু নিজের সন্তানের একটি হাসির জন্য।